প্রচণ্ড শীতে জবুথবু রাজধানী সহ সারা দেশ, বিভিন্ন জায়গায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস। সকালে এত ঠান্ডা, কুয়াশা উঠতে পারছি না, মোটা কাপড় পরছি তাও ঠান্ডা করছে। অনেক ঠান্ডা, এই দুদিন ঠান্ডা মানে কি বলবো, আর ঘরে যাত্রীই নাই, বাড়ি থেকে বাইরে হওয়া যায় না এমন পরিস্থিতি, আর কুয়াশা কিছুই দেখা যায় না। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু, রয়েছে বাসের হেলপার, আহত 5 জন হাসপাতালে ভর্তি। সাউথ ক্যারোলাইনায় একটি ফার্নিচারের দোকানে আছড়ে পড়ল বিমান, 2 আরোহীর প্রাণহানি, আহত ঘটনাস্থলে 15 জন। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত, নেমে এসেছে চরম ভোগান্তি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত কুয়াশা থাকতে পারে, এরপর সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে। আজ ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, দুটোই এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে মধ্যরাত থেকেই রাজধানী ঢেকে যায় ঘন কুয়াশায়, সাথে কনকনে ঠান্ডা বাতাস, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সবচেয়ে বিপাকে ভবঘুরে আর খেটে খাওয়া মানুষ। নিম্ন আয়ের মানুষের ভোগান্তির মাত্রা আরও বেশি, তীব্র ঠান্ডা উপেক্ষা করে ভোরেই নেমেছেন কাজে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, তাতে শীত বেশি অনুভূত হচ্ছে। তীব্র ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বেশি একটু কমে, তা গ্রাম এলাকার তো অবস্থা আরো বেশি খারাপ, যাত্রীই নাই। ঘুরতে ঘুরতে এই যে আধা ঘন্টা উপরে ঘুরছি, একটা যাত্রীও পাইনি। কাম কাজের সমস্যা হয়, বুঝলেন, এই সকালবেলা থেকেই মনে করো খ্যাপ মারতে পারছি না শীতের জন্য। কাস্টমার কম আছে, অনেক কম, 80 টাকা মারছি এই যাবত। আমাদের কাজ করে খেতে হবে, আমরা এই রিক্সা চালাবো, আমরা খাইতে হয়ে যাবো, অনেক খ্যাপ নেই, অনেক খারাপ কাঁপতে আছি শীতে, আবার একটা খ্যাপ মারবো, আবার শরীর গরম হবে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাতে চাই। সেটি জানাতে রাজধানীর আগারগাঁও অফিস থেকে, অর্থাৎ আগারগাঁয়ের আবহাওয়া অফিস থেকে কথা বলছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। অর্থাৎ কমে যাওয়ার কারণ হলো দিনের বেলা তাপমাত্রাটা বেশি ছিল, এই জন্য শীতের অনুভূতিটা কমে গেছে। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখলাম, গত বছর শেষ দিন, অর্থাৎ 2024-এর শেষ দিন থেকে এখন পর্যন্ত যে অবস্থা চলছে, সারা দেশে কিন্তু আমরা কুয়াশা, ঘন কুয়াশা দেখতে পাচ্ছি। এবং ঘন কুয়াশার কারণে কিন্তু সারা দেশে আমরা সূর্যের আলোটা ওইভাবে পাচ্ছি না। সূর্যের আলো না পাওয়ার জন্য কি হয়েছে, আপনার দিনের তাপমাত্রাটা অনেক কমে গেছে। এই তাপমাত্রাটা কোথাও কোথাও 10 ডিগ্রি পর্যন্ত কমে গেছে। দিনের তাপমাত্রা কমে যাওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রাটা পার্থক্যটা অনেক কমে আসছে। ঢাকার কথা যদি ধরি, ঢাকার তাপমাত্রা 2 ডিগ্রি কাছাকাছি চলে আসছে। গতকালকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল 13.8 ডিগ্রি, মানে কি পার্থক্যটা 2 ডিগ্রি। 2 ডিগ্রি থাকার জন্য কিন্তু দীর্ঘ সময় কিন্তু মানুষের কিন্তু একই রকম তাপমাত্রার মধ্যে যেতে হচ্ছে। যারা খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, সব শ্রেণীর পেশাজীবীর মানুষকে কিন্তু ঘরের বাইরে যেতে হচ্ছে। এবং যখনই দিনের তাপমাত্রাটা কমে, সবার মধ্যে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ে এবং তীব্র শীতের মধ্যে দিয়ে যেতে হয়। তবে এখন বর্তমান যে অবস্থাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আগামী আরো 4 দিনের কমপক্ষে থাকার আছে, অর্থাৎ 7 তারিখ পর্যন্ত কম বেশি থাকবে শীতের ইয়েটা। তবে কুয়াশার যে ইয়েটা, 7 তারিখ পর্যন্ত এই কুয়াশাটা যেটা হচ্ছে অ্যাডভেকশন ফগ, এটা থাকবে। এবং এরপর যখন কুয়াশাটা কমে যাবে, তো দিনের তাপমাত্রা বাড়বে এবং শীতের যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, শীতের তীব্রতাটা কমে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে রাতের তাপমাত্রাটা কমে যাবে, কিন্তু এরকম তীব্র শীত নাও হতে পারে। এখন দুইটা। এদিকে সারা দেশে অব্যাহত শীতের দাপট, বইছে কনকনে ঠান্ডা হাওয়া। সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 8.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল, বিভিন্ন স্থানে দিনের আলোয় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে। কষ্ট বাড়ছে খেটে খাওয়ার ছিন্নমূল মানুষের। নদী তীরবর্তী আর দুর্গম চরাঞ্চলের মানুষ রয়েছে বেশি বিপাকে। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মাসে সারা দেশে কয়েক দফা শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
যে শীত পড়ছে বর্তমানে মনে হয় মাঘ মাসের মতো অতিরিক্ত হারে বাড়ি থেকে বাইরে হওয়া যায় না এমন পরিস্থিতি, আর কুয়াশায় কিছুই দেখা যায় না। ফজর নামাজ পড়ে বাইরে হয়েছে, খুব ঠান্ডা, থাকাই যায় না। দিনের বেলায় মনে করেন যে ওই হালকা একটু রোদ উঠে। নতুন বছরে একই সাথে এল নিনো ও লা নিনার প্রভাবে অস্বাভাবিকতা বাড়তে পারে বাংলাদেশের আবহাওয়ায়। গবেষকদের মতে এবছর তীব্র খরা ও শীত দেখা দিতে পারে। অন্যদিকে বৃষ্টিপাতের সময়সীমা আরও পিছিয়ে যেতে পারে, হতে পারে অসময়ে বন্যাও। গত বছর বর্ষা এক অদ্ভুত আচরণ দেখিয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে 3 মাস দেরিতে দেখা দেয় বৃষ্টিপাত, অথচ ওই সময়টাতে শীত পড়ার কথা ছিল। ফলে শীত ও বর্ষার মাঝামাঝি ঝুলন্ত আবহাওয়া বিরূপ প্রভাব ফেলে প্রকৃতিতে। দেশে দেখা দেয় অসময়ে বন্যা। জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের কৃষি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা সব কিন্তু একবারে রিলেটেড, এবং এই রিলেটেডে আমরা কি করে জলবায়ু পরিবর্তনের সাথে কি করে অভিযোজন কিভাবে করব, সব মিলিয়ে আমাদেরকে দ্রুতই ভাবনার জায়গায় যেতে হবে। গবেষকদের মতে এল নিনোর প্রবল প্রভাবের কারণে গেল বছর দেশের আবহাওয়া এই অদ্ভুত আচরণ করে। এবছর এই আচরণ আরো অস্বাভাবিক হতে পারে, কারণ শুরুর 3 মাস লা নিনা সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বছরের বাকি সময় এর প্রভাব থাকবে না, বরং সক্রিয় থাকবে এল নিনো। ফলে নতুন বছরে বন্যা, খরা ও শীতের তীব্রতা বেশি থাকবে। এবছর যেমন আমরা কুমিল্লা একটা বন্যার প্রকোপ দেখেছি, সেরকম একটা বিষয়গুলো ঘটে যেতে পারে, এবং একই সাথে বর্ষা একটু দেরিতে আসতে পারে। হঠাৎ করে শীত এসে শীতের প্রচণ্ড প্রকোপ পড়বে। লা নিনা বলতে বোঝায় মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বড় মাত্রায় শীতলতা, তার সঙ্গে বাতাস, চাপ ও বৃষ্টিতেও পরিবর্তন দেখা যাবে। এল নিনো আবার ঠিক এর উল্টো, এর ফলে সমুদ্র উত্তপ্ত হয়ে ওঠে। গবেষকদের মতে এল নিনো ও লা নিনার প্রভাবে আমাদের দেশে ঋতুচক্র এরই মধ্যে 3 মাস পিছিয়েছে। জলবায়ু পরিবর্তন প্রভাব ধীরে ধীরে আরও প্রকট আকার ধারণ করছে, সামনের দিনগুলোতে আরও বেশি বাড়বে। এখন এই বাড়াটার পিছনে যে কারণটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন বা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যেগুলো আছে সেগুলো বায়ুমণ্ডলে যোগ হচ্ছে ফসিল ফুয়েল বার্নের মাধ্যমে। প্রতি বছর আবহাওয়ার এই ক্রমাগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে টেকসই অভিযোজন প্রক্রিয়া নিয়ে ভাবার তাগিদ দিচ্ছেন গবেষকরা। আমরা সাস্টেনেবল ওয়েতে এগোতে পারবো কিনা, কারণ আমার এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়াতে হবে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়টা নিশ্চিত করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এখন প্রকৃতি দিয়ে আমরা ব্যালেন্স করতে পারি কিনা। আমাদের এই অঞ্চলে এল নিনোর প্রভাবের ফলে তাপ বেশি এবং বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকে, আর লা নিনা ভারী বৃষ্টির ইঙ্গিত দেয়, আবার শীতে ঠান্ডাও বাড়ে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সারা দেশের শীতের খবরাখবর। এবার কুমিল্লা থেকে সেই শীতের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী খোকন চৌধুরী। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। খোকন, আজ জেলায় তাপমাত্রা কত সেটি জানতে চাই, একই সাথে শীত বৃদ্ধির সাথে সাথে ভোগান্তি কেমন দেখছেন আপনি? আসলে গত দুদিন ধরেই কিন্তু কুমিল্লায় যে রোদের দেখা নেই, ফলে কনকনে যে ঠান্ডা সেটির প্রভাব কিন্তু ইতিমধ্যে পুরো জেলা ছড়িয়ে গেছে, এবং এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু বিশেষ করে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে চরম বিপাকে পড়েছেন। এছাড়া এবছর সরকারিভাবেও যে শীত বস্ত্র বিতরণ হচ্ছে তাও কিন্তু আসলে অনেকাংশেই অপ্রতুল, ফলে একেবারে যারা নিট খেটে খাওয়া মানুষ তারা কিন্তু একটি চরম বিপাকের মধ্যে পড়েছেন। বিশেষ করে কনকনে ঠান্ডার কারণে তারা দৈনন্দিন যে কাজ করেন মজুরি ভিত্তিতে সেই কাজগুলো পাচ্ছেন না। এছাড়া শহরের যে বিশেষ করে রিক্সা, অটো রিক্সা চলে, পর্যাপ্ত মানুষ ঘর থেকে না বের হয়, তারাও কিন্তু আসলে যাত্রী সংকটে রয়েছেন। ফলে আসলে এই শীত কিন্তু আসলে মানুষের জীবনে কিন্তু অনেকের জন্য একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন, এবং এই ভোগান্তির কারণে কিন্তু আসলে অনেকের বিশেষ করে শিশু সহ বিভিন্ন যে শীতজনিত রোগ বালাই সেটিও কিন্তু পাশাপাশি বৃদ্ধি পেতে শুরু করেছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ খোকন চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 5 জন। দিবাগত রাত 12টায় নিমতলা ও ভোর 4টার দিকে হাসারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে সব দুর্ঘটনা নিমতলী এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় আবদুল্লাহ পরিবহনের একটি মিনিবাস। এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী গাড়িটি। নিহত হন বাসের হেলপার মোহাম্মদ জীবন ও যাত্রী মোহাম্মদ রায়হান। আহত 5 জনকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে ভোরে হাসারা এলাকায় পূর্বাশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয় একটি ট্রাকের পেছনে। দুর্ঘটনাস্থলে মারা যান 1 জন। আহত 1 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র তৈরি বা গঠন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলই মনে করছে একটি দালিলিক প্রমাণ থাকা উচিত। সেটা হতে হবে অংশীজনের ঐক্যমত্যের ভিত্তিতে। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে 72-এর সংবিধান বাতিলের সুযোগ নেই মনে করছেন নেতারা। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। 1 জুলাই থেকে 5 আগস্ট টানা 36 দিনের আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও পরে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। প্রাণ হারান শত শত ছাত্র শ্রমিক জনতা। কেউ কেউ এটাকে বিপ্লব হিসেবেই আখ্যা দিয়েছেন। বিপ্লব হলেও সরকার পতন পরবর্তী বিপ্লবী কোনো ঘোষণাপত্র হয়নি। গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের প্রায় 6 মাসের মাথায় গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এরপর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। 24-এর সাথে প্রোক্লেমেশনটা একটা আমরা চেয়েছিলাম যে এটার একটা সম্পর্ক থাকুক। সেই জায়গা থেকে হয়তো সময়ের একটা ইয়ে হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে কেউ জানেনি। জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথাও হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে অভ্যুত্থানের এতদিন পরে ঘোষণাপত্রের আবেদন নেই। তবে প্রোক্লেমেশন নয়, যে কোনো নামেই একটি ঘোষণা আসতে পারে, যে ঘোষণায় জুলাই আন্দোলনের পাশাপাশি উঠে আসতে হবে বিগত 16 বছরের গুম, খুন, নির্যাতন সহ বিভিন্ন বিষয়। 16 বছর 36 দিনের লড়াইয়ের যারা গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের ভূমিকা, তাদের স্বীকৃতি, এটাকে আমি মনে করি বিবেচনার মধ্যে রেখে এই ধরনের ঘোষণা তৈরি করা যেতেই পারে। বলতে পারে বিপ্লব, বলতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে তো হচ্ছিল যে এটা একটা গণ উদ্বোধন ছিল, জনগণের উদ্বোধন ছিল এটা। এবং সেটা তারা যে সরকার গঠন করেছে, সেই সরকারও তো এই শাসনতন্ত্রের অধীনেই সরকার গঠন হয়েছে। যে নামই হোক না কেন, একটা ইতিহাস থাকা উচিত। এই ঘোষণাটাও একটা ইতিহাস হবে, আগামীতে হইতে পারে। সেই ইতিহাস যাতে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী 72-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলেও মনে করেন বিএনপি সহ রাজনৈতিক দলের নেতারা। সিপাহী জনতার বিপ্লব, 7ই নভেম্বর বিপ্লবের পরেও কিন্তু এই শাসনতন্ত্রকে কবর রচনা করা হয় নাই। অনেক ক্ষেত্রে আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা, আশঙ্কা, একটা অনিশ্চিত যাত্রা, এটাকে আরো বৃদ্ধি করবে। যেভাবে 72 সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে, এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে। ঘোষণাপত্রের চেয়ে এখন জনজীবনের সংকট নিরসন এবং নির্বাচনের দিকে মনোযোগ দেয়া জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জনজীবনের শান্তি ফিরিয়ে আনা, জিনিসপত্রের দাম কমানো এবং একটা যে বিশৃঙ্খল অবস্থার এখনো যে আমরা উন্নতি ঘটাতে পারিনি, সেইটা করে এনেই আমরা নির্বাচনের জন্য কি কি সংস্কার করা দরকার এটা করি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দিকে যাওয়া দরকার। বিভিন্ন ধরনের ঘোষণাও দিতে পারে, কিন্তু সবগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে জাতিকে পরিচালনা করা এখন সময়ের দাবি। আর নির্বাচন হয়ে আসলে নির্বাচিত সরকার তখন ঠিক করবে। অবশ্য সরকার বলছে রাজনৈতিক দল সহ সবার ঐক্যমতেই হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 1 কিংবা 2 বছর নয়, সময়ের হিসেবে 35 বছর পুরো সময় ধরে বিনামূল্যে কাফনের কাপড় দিয়ে যাচ্ছেন যাত্রাবাড়ির পালোয়ান পরিবার। বাবা যে পথ তৈরি করেছেন সে পথেই হাঁটছেন মেয়েও।
অর্থকষ্টের শেষ যাত্রার বিষয়েও যারা দুশ্চিন্তায় থাকেন তাদের কিছুটা হলেও ভরসা হতে পেরে খুশি পরিবারটি। বাকিটা জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। শুভ্র সফেদ এক টুকরো সাদা কাপড়, যা মুড়িয়েই দাফন হবে মুসলিম মানব সন্তানের। পরম মমতায় এই কাপড়ই গুছিয়ে রাখছেন সিফাত ইসমাইল দম্পতি। বিনামূল্যে এই কাপড় যে কেউই নিতে পারবেন তাদের কাছ থেকে। ড্যামরা থেকে মাতোয়াইলগামী সড়কের পাশেই বসবাস এই দম্পতির। নজর কাড়ে তাদের বাড়ির সামনের সাইনবোর্ডটি। 1979 সালে এমন কাজে অসহায়দের সহায় হয়ে এগিয়ে আসেন প্রয়াত আইনজীবী আব্দুল লতিফ পালোয়ান। পিতার মৃত্যুর পর তা জারি রেখেছেন কন্যা সিফাত। মানুষ যখন আসে, আপনি একটা কাফনের কাপড়ের টাকা তুলতেও মানুষের 4-5 ঘন্টা লেগে যায়, তাও মানুষের কাছে চাইয়া চাইয়া নিতে হয়। আমার বেলা কিন্তু আমি কোনো ডকুমেন্টস রাখি না। একটা পার্সন যে কিনা ও জানে যে এই বাসায় মারা গেছে, ওই বাড়িওয়ালা আসুক, ওই বাসার যে কেউ আসলে আমি সাথে সাথে কিন্তু জাস্ট নাম ঠিকানা লিখে দিয়ে দিই। রেফারেন্সটার পার্সনটার নামটা শুধু রাখি যে ওনার রেফারেন্সে আসছে। তো হেজারও করতে দেই না যাতে কষ্ট না পায়। সিফাত জানান, কোটি মানুষের এই শহরে মৃতদেহ দাফনে খরচ পড়ে যায় 10,000-এরও বেশি টাকা। এই অর্থ জোগাতে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়ে। স্ট্যান্ডার্ড হিসাব হলো 7-8 গজ ছেলেদের ক্ষেত্রে, কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিই। মেয়েদেরটা হয় কি মাঝে মাঝে কেটে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু আমার ছোট কিছু ভাই আছে, বোন আছে, ওরা আসে। পাশের বাসায় একজন আপু আছে, ওরে দিয়ে আমরা 5 গজ কাটি মাপ দিয়ে। তো ওই যে নামগুলো আমার মুখস্থ না, ওই যে কাটার সিস্টেমটা আমি জানি, ওই কেটে তারপরে দিয়ে দিই। পারতেন বাহারি পোশাক কিংবা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে, কিন্তু তার বিপরীতে বাবার দেখানো পথটিকেই ভালোবেসেছেন মেয়ে সিফাত। সাথে পেয়েছেন স্বামীকে। তো আমি ছোট ছোট শখ বিসর্জন করেই নতুন কাপড় যদি 5টা না কিনে একটা কিনি, তখন কিন্তু আমার ওই 5,000-6,000 টাকা হয়ে যায় কাপড়ের জন্য। 50 গজ বা 40 গজের টাকাটা আমার হয়েছে। বছরে আবার 4বার বা 5বার লাগে। যদি আপনি মনে করেন কন্টিনিউয়াসলি 4-5টা চলে যায়, আমার কিন্তু 3 মাসের মধ্যে আবার একটা কিনতে লাগে। আল্লাহর নিয়ামত বলতে পারি আমি এটা। এই কার্যক্রমটাকে আমাকে আমার শ্বশুর করতো, আমি দেখেছি। কাপড় কিনে এনে বিভিন্ন মানুষকে আল্লাহর রাস্তায় দান করাটা, এটা আসলে ভাগ্যের ব্যাপার। এই কাপড়েই নিজেকেও একদিন ধরনীর মায়া ছেড়ে যেতে হবে অনন্তের পথে। তাই তো সিফাত চান তার সন্তানেরাও ভরসা হয়ে উঠুক অর্থহীনদের। তার মৃত্যুর পরও বজায় থাকুক পারিবারিক এমন রীতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এবার যুক্তরাষ্ট্রে ঘটল বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনায় একটি ফার্নিচারের দোকানের উপর আছড়ে পড়ে বিমানটি। প্রাণ গেছে 2 আরোহীরা, আহত হয়েছেন অন্তত কমপক্ষে 15 জন। প্রকাশ করা হয়েছে বিমান বিধ্বস্তের ভিডিও। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2:15টায় এই দুর্ঘটনা ঘটে। আছড়ে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায় বিমানটিতে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি, চলছে তদন্ত। দর্শক, এই ছিল যমুনা নিউজে।